জাতির পিতা ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা বললেন প্রধানমন্ত্রী, মুক্তির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভারত, বাণিজ্য বিরোধ দূর হওয়ার আশা। সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ প্রধান বিচারপতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, ধানের চারায় বিশ্বের সবচেয়ে বড় ক্যানভাস, শস্যচিত্রে বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত হচ্ছে গিনেস রেকর্ডস বুকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা। 18 মিনিটের ভাষণটি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা আর নির্ধারিত লক্ষ্যের প্রতিফলন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। তার মতে, জাতির পিতা তার ভাষণে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও রণকৌশলের পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছিলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের 50 বছর। বিশ্ব স্বীকৃত ভাষণটির সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উদযাপন হচ্ছে জাতীয় পর্যায়ে। আজ ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ভাষণটির পূর্বাপর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। মায়ের স্মৃতি তুলে ধরে বলেন, বঙ্গমাতাই ছিলেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণা। ৭ই মার্চে ভাষণ যখন দিতে যাবেন, তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছো তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। শেখ হাসিনা বলেন, অসহযোগ আন্দোলনের পথ ধরে সশস্ত্র বিপ্লবের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া বাঙালির জন্য মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ নির্দেশনা ছিল বঙ্গবন্ধুর ভাষণে। তার এই ঐতিহাসিক ভাষণের ভিতরেই কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেলেন। তিনি বলে গেলেন, যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই ভাষণে কিন্তু দুইবার তিনি এই কথাটা বলেছেন এবং শেষের বার সব থেকে জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এটা যে স্বাধীনতার সংগ্রাম বা এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে, সেই কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন। এটা একদিক থেকে বলতে গেলে ৭ই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। ভাষণ প্রচারে দীর্ঘ সময় অলিখিত নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, বাঙালিকে দাবায় রাখা যায় না, তেমনি ইতিহাসকেও। ৭৫ পরে এই ভাষণটা নিষিদ্ধ ছিল। এ ভাষণ বাজানো যাবে না, দেয়া যাবে না, অলিখিত একটা নিষেধাজ্ঞা জারি ছিল। ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না, আর বাঙালিকে দাবায় রাখা যায় না। এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন তার ৭ই মার্চের ভাষণে। তাই দাবায় রাখতে পারে নাই, আজকে সত্য উদ্ভাসিত হয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি আসবে বলেও বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। পরে দলের পক্ষে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক চতুরতা করে জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি ৭ই মার্চ পালন করছে। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের 50 বছর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পরম মমতায় আগলে রাখা পিতৃমাতৃহীন ছোট বোন শেখ রেহানাও ছিলেন সাথে।
আনুষ্ঠানিকতা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তারা ঘোষণার পাঠককে ঘোষক বানাতে চায়। ঘোষক আর ঘোষণার পাঠক এক বিষয় না, এবং তারা সে কারণেই আজকে সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি নিয়েছে স্ট্যান্ডবাজি করার জন্য। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। দলের নানা আয়োজনের মধ্যে কৃষক লীগের আলোচনায় বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেই সংগ্রামী নেতা আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তির নির্দেশনাও দিয়েছিলেন। বর্তমান বাংলাদেশ উন্নয়নের সেই গতিপথে অনুসরণ করছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের অগ্রগতি ধরে রাখতে গ্রহণ করতে হবে নতুন প্রযুক্তিকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু স্পষ্ট করেছিলেন তিনটি বিষয়। সেগুলো হলো বাঙালির মানবিক মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম আর আপন মহিমায় বাঙালি জাতি বিশ্ব দরবারে স্থান করে নেওয়ার ইঙ্গিত। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটিতে নির্যাতিত ও বঞ্চিত মানুষের মুক্তির পাশাপাশি ছিল অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক মুক্তির কথা। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। 50 বছরে এসে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিলের সুপারিশ পেয়েছে বাংলাদেশ। উন্নয়নের সবকটি সূচকে ভালো অবস্থানে থাকার অর্থ হলো বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছে স্বপ্নের সোনার বাংলা। সেসব কথাই আলোচিত হলো সেমিনারে। এবং রিসেন্টলি আমরা সেকেন্ড ট্রায়ানিয়ালেও we qualified in 3 of the indicators and we excelled in fact for the requirement আছে সেক্ষেত্রে। আমরা কনসিস্টেন্টলি প্রতি বছর এখন থেকে 10% প্লাস গ্রোথ আমরা করতে পারি, তাহলে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা যাবে। অর্থনৈতিক কূটনীতি ও রাজনৈতিক কূটনীতিকে আরও সচল করার পরামর্শ এসেছে বক্তাদের কাছ থেকে। যেখানে আমি মনে করি যে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি এবং পলিটিক্যাল ডিপ্লোমেসিকে এক প্রাধান্য দিয়ে আমাদের সামনে দিতে হবে। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বললেন, দেশকে উন্নয়নের ধারায় ধরে রাখতে বাড়াতে হবে বিনিয়োগ ও রফতানি, গ্রহণ করতে হবে নতুন নতুন প্রযুক্তিকেও। কিন্তু সেই বিরাট অর্জনটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে বাংলাদেশ হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব আন্ডার দ্য লিডারশিপ অফ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের কন্ডিসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে, স্বদেশে বিদেশে ভাবধারা পরিবর্তন করতে, দেশের অগ্রগতির জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করারও পরামর্শ এসেছে সেমিনার থেকে। বিভিন্ন ধরনের আপনাদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানী জুড়েই ছিল নানা আয়োজন। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে বক্তারা বলেন, পাকিস্তানিদের ষড়যন্ত্রের কথা বুঝতে পেরেই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া মুক্তির পথ নেই। ৭ই মার্চেই জাতির পিতার ডাকে উদ্বুদ্ধ হয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বলেও মন্তব্য করেন বক্তারা। সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, বাঙালির মুক্তির সড়ক শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ৭ই মার্চের ভাষণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। 21 বছর বাঙালিকে জাতির পিতার ঐতিহাসিক ভাষণটি শুনতে দেওয়া হয়নি। এই ভাষণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর এই ভাষণ বাজেনি। এই ভাষণ রাষ্ট্রীয় সমস্ত অনুষ্ঠানে এই ভাষণ নিষিদ্ধ ছিল। বাংলা একাডেমি আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের একক বক্তৃতা। তিনি বলেন, ইয়াহিয়া ভুট্টোর মধ্যে যে আঁতাত তা জানতে পেরেছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানের নাকের ডগায় থেকে স্বাধীনতা ডাক দিয়ে দিলেন, তারা বুঝতে সময় লাগলো, জাতি একত্রিত হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনের অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি কালোত্তীর্ণ বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা, বৈশ্বিক প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য এই বিবেচনায় নিয়েই এই গ্লোবাল কমিউনিটি, বিশ্ব সম্প্রদায় 2017-এ এই ভাষণটিকে মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টার এই হিসাবে আখ্যায়িত করে। বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোকচিত্র প্রদর্শন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন। বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধু একটি দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন আত্মপরিচয়। তার একটি স্বপ্ন ছিল দেশের মানুষের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার প্রশ্নে বিএনপি সবার অবদানকে স্মরণ করতে চায় বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমবারের মতো ঐতিহাসিক 7 মার্চ পালন উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে চায়। আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের অংশ হিসেবে প্রথমবারের মতো ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা বিএনপির দায়িত্ব। বাংলাদেশ স্বাধীনতার সঙ্গে যারাই জড়িত সবাইকে স্মরণ করতে চায় বিএনপি। আমরা আমাদের দায়িত্ব মনে করেছি যে সত্যিকার অর্থেই প্রকৃত যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা। বেগম খালেদা জিয়া তিনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের জন্য যাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম ছিল। অতএব আমরা ইতিহাসকে অবজ্ঞা করতে চাই না, ইতিহাস থেকে কারো নাম মুছে দিতে চাই না। বিএনপি নেতারা বলেন, কাউকে অবজ্ঞা করতে তারা 7 মার্চ পালন করছে না। কাউকে ছোট করা কিংবা ইতিহাস বিকৃত করাও তাদের উদ্দেশ্য নয়। কাউকে ছোট করার জন্য না, কাউকে বড় করার জন্যও না। আমরা জানি মরহুম শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার যার অবস্থান ইতিহাস নির্ধারণ করে দেবে। প্রতিটি মাইল ফলক যেগুলো মুছে গেছে, যেগুলো ধুলে ঢেকে গেছে, যেগুলো মেরামতের অভাবে ভেঙে গেছে, প্রত্যেকটি মাইল ফলককে আমরা আবার বিনির্মাণ করব। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,462। দৈনিক সংক্রমণ হার 4.30%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 219টি ল্যাবে 14,092 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 606। মোট শনাক্ত 5,50,330 জন। নতুন 1,037 জন সহ সুস্থ হয়েছেন 5,03,003। এ পর্যন্ত শনাক্ত হার 13.27% ও সুস্থতার হার 91.40%। করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন 50,03,248 জন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের পাট, গাড়িসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় ভারত। দুপুরে সফররত ভারতের বাণিজ্য সচিবের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভারত বাংলাদেশ বাণিজ্য বিরোধ দূর হবে। এ সময় রমজানে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে সেজন্য আগে থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সফররত ভারতের বাণিজ্য বিভাগের সচিব। সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান বাণিজ্য মন্ত্রী। তিনি জানান, ভারতের সফররত সচিব নতুন বিনিয়োগের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন। ইনভেস্টমেন্টের কথা তারা পয়েন্ট আউট করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক ঘাটতি রয়েছে। সেগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কিছু সমস্যা সমাধানের বিষয়ে অগ্রগতি হবে। এই মুহূর্তে বাংলাদেশের পাট, গাড়ি ও আরও বেশ কিছু খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। কয়েকটা সেক্টর তারা মেনশন করেছে, ফুড প্রসেসিং, মোটর ভেহিকেল, তারপরে আরও দু একটা সেক্টর যেটা গুরুত্বপূর্ণ তাদের জন্য এবং আমাদের জন্য দরকার, সেটার দিকেও তারা দৃষ্টি দিতে চাইছেন। সংকটের সময় যাতে রপ্তানি বন্ধ না হয় সেগুলোর বিষয়ে নজর দেওয়া হচ্ছে বলেও জানান টিপু মুনশি। আমাদের ভারতের উপরে পুরোপুরি নির্ভর করাটা পেঁয়াজের জন্য ঠিক হবে না। তার কারণ ওদের দেশেও মাঝে মাঝে কিন্তু পেঁয়াজের এখন টান পড়তে শুরু করেছে।
তো যার জন্য আমাদের অল্টারনেটিভ মার্কেট থেকেই ব্যবস্থা করতে হবে। আসন্ন রমজানে কোনো পণ্যের মূল্য যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রেখে আগেই আমদানি করার কথা জানান মন্ত্রী। রমজানের সময় আমরা মার্কেটে যে সমস্যাটা যেন না হয় তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকালে বঙ্গবন্ধু ও মোদিকে নিয়ে কটূক্তির ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষিত মানুষেরাই ব্যঙ্গাত্মক রচনা লিখেন উল্লেখ করে পরিশীলিত ভাষা ব্যবহারের মত দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিপক্ষে মত দেন অ্যাটর্নি জেনারেল। উনি বলেছেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ মানুষজন অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় ওনারা এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষদের সম্পর্কে মানুষদেরকে হেয় করে। 90 ভাগের উপরে মামলা সম্পূর্ণভাবে ব্যক্তিগত কারণে করা হচ্ছে, কারণ কোনো ব্যক্তির ছবি তুলে এটা তাকে হয়রানি করা হচ্ছে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। সেই ক্ষেত্রে তো এই আইন যদি না থাকে তাহলে তো মানুষের যে ব্যক্তিগত যে নিরাপত্তা সেটা তো বিনষ্ট হবে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী, সিটি কর্পোরেশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। 16 ডিসেম্বর রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। গরম আসতে না আসতেই নগর জুড়ে মশা আতঙ্ক। রাতের বেলা তো বটেই, দিনেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের নিয়মিত ওষুধ না ছিটানো আর আবর্জনা পরিষ্কার না করায় এই অবস্থা। আর নতুন ওষুধ এনে সপ্তাহখানেকের মধ্যে কিউলিক্স মশা নিয়ন্ত্রণে আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। কিউলিক্স মশা, এই মশা সাধারণত আবদ্ধ এবং পচা পানিতে হয়। শীতের শেষে নর্দমা, ড্রেন, ডোবা, বিল ঝিলে এখন পচে যাওয়া বদ্ধ পানি। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রকৃতিতে থাকা মশার ডিম ফোটে, যার কারণে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মশার ঘনত্ব বাড়ে। ফলে নগরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ। দিন বা রাত নেই, সর্বক্ষণ এই মশার যন্ত্রণা। এই জন্য নগরবাসী দোষলেন সিটি কর্পোরেশনকে। দিনে বইতে পারি না, রাত্রে তো ঘুমাইতেই পারি না। মশায় আমরা দাঁড়ানো যায় না এবং বসাও যায় না। দিনেও কয়েল চালাই থাকা লাগে। খুব বেশি দেয় না, তবে মাসে একবার আসে কিনা এটা সন্দেহ। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। জনবল নিয়ে সকাল সন্ধ্যা মশা নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ওষুধ হাতে পেলেই কিউলিক্স মশা নিয়ন্ত্রণে আসবে। ফার্স্ট টাইম যে মশার ওষুধটা পেয়েছিলাম নগর ভবন থেকে, সেটা ভালো ছিল। দ্বিতীয় চালানটা খুবই খারাপ, যার কারণে আমাদের এই মশাটা বৃদ্ধি পাচ্ছে। সিটি কর্পোরেশন বলছে মশার বর্তমান পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে কর্মপদ্ধতির পরিবর্তনের সাথে মশক নিধনের ওষুধও পরিবর্তন করেছে ডিএসসিসি। স্বল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধানের আশা তাদের। নর্দমা যদি পরিষ্কার না থাকে, আমার খাল যদি পরিষ্কার না থাকে, আমার ঝিল যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু প্রবাহটা যদি না থাকে, তাহলে কিন্তু এই মশার বংশবৃদ্ধিটা ঘটবে। যত দ্রুত সম্ভব যে আমরা এই মশার অত্যাচার থেকে জনগণকে একটা সহনীয় পর্যায়ে আনার একটা চিন্তা ভাবনা করছি। জনসাধারণ সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে এই মশা নিয়ন্ত্রণ কঠিন বলেও জানিয়েছে ডিএসসিসি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জিয়াউর রহমানের খেতাব বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পদক বাতিলের সুপারিশের পর 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দালিলিক নথি যাচাই বাছাই চলছে। তিনি আরও বলেন, 26 মার্চ মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা ও 16 ডিসেম্বর রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ভ্রাম্যমাণ জাদুঘর চালু করেছে মন্ত্রণালয়। বাস দুটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে বেড়াবে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যাদের ফাঁসির আদেশ হয়েছে বা বিভিন্ন
শাস্তির আদেশ হয়েছে, তাদের পদক আমরা বাতিল করছি। একই সাথে আলোচনার সময় জিয়াউর রহমান, খুনি মুস্তাক, মাহবুবুল আলম চাষী সহ আরো অনেক খুনিদের নাম সেদিন আলোচনা হয় যে তারাও বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত। করোনা মহামারীর কারণে ঐতিহাসিক ৭ই মার্চে এবার সরাসরি জয় বাংলা কনসার্ট না হলেও টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নানা আয়োজন করছে ইয়াং বাংলা। নতুন গান প্রকাশ সহ দিনব্যাপী আয়োজনে পুরনো কনসার্টগুলোর রেকর্ডও দেখানো হচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে প্রতি বছর জয় বাংলা কনসার্ট হয়ে আসছে। বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের এই দিনে ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্টে ৭১-এর যুদ্ধদিনের অনুপ্রেরণা জোগানো গানগুলো ফিরে আনা হয় তরুণদের কণ্ঠে। প্রতি বছর কয়েক লাখ তরুণ অনলাইনে ও সরাসরি কনসার্ট উপভোগ করেন। তবে করোনা সংক্রমণের প্রেক্ষাপটে এবছর সরাসরি কনসার্টের আয়োজন যে হচ্ছে না তা আগেই জানিয়েছিল ইয়াং বাংলা। বঙ্গবন্ধুর দৌহিত্র ও CRI এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক জানিয়েছিলেন, এবার জয় বাংলা কনসার্টের আয়োজন করা না গেলেও আগামী বছর আরও বড় পরিসরে এই কনসার্ট হবে। মহান মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান। তবে এবার কনসার্ট না হলেও আগের বছরগুলোতে হয়ে যাওয়া কনসার্টের হাইলাইটসগুলো দেখানো হচ্ছে ইয়াং বাংলার ফেসবুক পেজে। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের ফেসবুক পেজেও তা সম্প্রচার হচ্ছে। জয় বাংলা কনসার্টে নিয়মিত অংশ নেওয়া ব্যান্ড দলগুলোকে নিয়ে আলোচনা ও সঙ্গীত পরিবেশিত হচ্ছে বিভিন্ন টেলিভিশনে। জয় বাংলা কনসার্টে নিয়মিত স্টেজ মাতানো 2 ব্যান্ড দল শূন্য এবং ক্রিপ্টিক ফেট অনলাইনে গান প্রকাশ করেছে। 2015 সাল থেকে নিয়মিত জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে ইয়াং বাংলা। 2016 সালে দেশের বৃহত্তম এই কনসার্টে বিশেষ আয়োজন ছিল প্রথমবারের মতো জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের রঙিন ভিডিও প্রদর্শন। 1971 সালে রেসকোর্স ময়দানের জনসমুদ্রে বঙ্গবন্ধু যে ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তা দর্শকদের সামনে জীবন্ত হয়ে ওঠে 2020 সালের কনসার্টে। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হলোগ্রাফের মাধ্যমে সেই কনসার্টে প্রদর্শন করা হয়। জয় বাংলা কনসার্টে বঙ্গবন্ধুর এই হলোগ্রাফি ভাষণ প্রদর্শনের আগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবৃত্তি করা একটি কবিতাও প্রদর্শন করা হয়। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল। 2020 সালে কনসার্টে প্রথমবারের মতো যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনাও। বঙ্গবন্ধুর দৌহিত্রী সাইমা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ধানের চারা দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, নাম শস্যচিত্রে বঙ্গবন্ধু। বিশ্বে প্রথমবারের মতো শস্যের মাধ্যমে সর্ববৃহৎ ক্যানভাসে আঁকা হলো বগুড়ার শেরপুর উপজেলার বালিন্দা গ্রামে, যা এরই মধ্যে গিনেস বুকে রেকর্ডভুক্ত হতে চলেছে। এটিকে মুজিব বর্ষের সেরা আয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। বগুড়া থেকে আবুল কালাম আজাদের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রাম। 100 বিঘা জমিতে ধানের সবুজ বেগুনি চারা দিয়ে পাখির চোখে রং তুলিতে আঁকা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ন্যাশনাল অ্যাগ্রোকেয়ারের সহযোগিতায় এমন ব্যতিক্রম আয়োজনের উদ্যোগ নিয়েছে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ। বেগুনি চারার বীজ আনা হয়েছে চীন থেকে। ছক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শেষ হয় চারা রোপণের কাজ, আর মার্চের প্রথম দিন থেকে দৃশ্যমান হয় জাতির পিতার প্রতিকৃতি। আগামী 145 দিন দৃশ্যমান থাকবে এই শস্যচিত্র। পার্পল কালারের বীজ আমরা চীন থেকে আমদানি করেছি। চীন থেকে আমদানি করে গত নভেম্বরের 25 তারিখে আমরা এখানে রোপণ করেছি। বঙ্গবন্ধুর শস্যচিত্রের আয়তন 12,92,000 বর্গফুট। এর আগে 2019 সালে 8,55,786 বর্গফুট আয়তনের শস্যচিত্র তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে চীন।
গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে শস্যচিত্রে বঙ্গবন্ধুর ভিডিও সহ দালিলিক কাগজপত্র পাঠানো হয়েছে। এটি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে উদ্বোধন করা হবে। এর মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র অঙ্কনকারী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। ১০০ বিঘা জমিতে আমরা বঙ্গবন্ধুর ছবিটাকে দুটি ধান ফসলের মাধ্যমে, বেগুনি ধান এবং সবুজ ধানের মাধ্যমে তার ছবিটাকে আমরা ফুটিয়ে তুলছি। এদিকে শস্যচিত্রে বঙ্গবন্ধু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আর নিজ জেলার মাটিতে এমন আয়োজনে গর্বিত বগুড়াবাসী। শস্য খেতে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি স্বীকৃতি পেলে আমরা বগুড়াবাসী গর্বিত। বঙ্গবন্ধু সারা জীবন চেয়েছেন বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার, আর আমরা লক্ষ্য করেছি এই সোনার ফসলের মাঝে বঙ্গবন্ধুকে, সেই সোনার বাংলার রূপ তাকে আমরা দেখতে পেয়েছি। এর আগে গত ২৯ জানুয়ারি প্রথম চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিচ্ছবির কার্যক্রম। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। চট্টগ্রামে বন্দি নিখোঁজের ঘটনায় জেইলার ডেপুটি জেইলার প্রত্যাহার, ২ কারারক্ষী বরখাস্ত। সেনা শাসনের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ জোরদার, পুলিশের গুলি, টিয়ার শেল নিক্ষেপ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দি নিখোঁজের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে জেইলার ও ডেপুটি জেইলারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী কারারক্ষী ইউনুস মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী কারারক্ষী কামাল হায়দারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। অন্যদিকে বন্দি নিখোঁজের ঘটনায় খুলনা বিভাগীয় ডিআইজি প্রিজন সগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হন হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু করলো দেশের পুঁজিবাজার, বেড়েছে লেনদেনের পরিমাণও। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৩টির, আর অপরিবর্তিত ছিল ১০০টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫৫৮৪ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতির পিতার ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা, বললেন প্রধানমন্ত্রী, মুক্তির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভারত, বাণিজ্য বিরোধ দূর হওয়ার আশা। সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ প্রধান বিচারপতি। দর্শক, ২১ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ২১-এর সঙ্গেই থাকুন।